ভাইয়া আমাকে ডেকেছেন। 4 বছর পরে দেশে ফিরে বউয়ের মুখে ভাইয়া ডাক শুনে মেজাজটা খারাপ হয়ে গেল। তবুও নিজেকে সংযত করে বললাম, আমি তোর ভাই হব কেন? এখন তো আমি তোর স্বামী। আমার আব্বু তো মারা যাওয়ার সময় আপনার আম্মুকে চাচি না ডেকে আম্মু ডাকতে বলেছেন। তাহলে তো আপনি আমার ভাইয়াই হবেন। আর তাছাড়া আপনি তো আমার চাচাতো ভাই। এবার ঘটনাটা আমি আপনাদের খুলে বলি। আমি হৃদয়, কাতারে থাকি। আমার বাবা মারা যাওয়ার পরে আমি আর মা চাচা চাচির সাথেই থাকতাম। নীলিমা হচ্ছে আমার বড় চাচার মেয়ে। আমার বড় চাচাই আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে এবং সেই চাচাই আমাকে বিদেশ পাঠিয়েছে। আমি যখন প্রবাসে থাকি, এর মধ্যে একদিন বড় চাচা ওনার স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে চাচি স্পট ডেড হয়। ভাগ্যক্রমে নীলিমা সেদিন তাদের সাথে যায়নি বলে সে বেঁচে যায়। সেই থেকে চাচা পঙ্গু হয়ে যায় এবং নানা অসুখে আক্রান্ত হয়। একদিন ওনার শারীরিক অবস্থা বেশি খারাপ হওয়াতেই মা ঘরে ডাক্তার আনে। ডাক্তার চাচাকে ভালোভাবে দেখার পরে মাকে বললেন, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। মা যখন ডাক্তারের সাথে দরজার বাইরে এসে দাঁড়িয়ে কথা বলছিলেন, তখন চাচার রুম থেকে মা এবং ডাক্তারের সব কথা শুনতে পাচ্ছিলেন। ডাক্তার মাকে বলল, আমার মনে হয় না উনি আর বেশি দিন বাঁচবে। ওনার চিকিৎসা করেও কোনো ফল পাবেন বলে মনে হয় না। উনি যা যা খেতে চায় তাই খাওয়ান, আর আল্লাহ যে কদিন ওনার হায়াত লিখে রেখেছেন এই কদিনই বাঁচবেন বলেই ডাক্তার চলে গেলেন। মা ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে বড় চাচার কাছে আসতেই চাচা বললেন, আমি তোমাদের সব কথা শুনেছি। আমাকে আর মিথ্যে সান্ত্বনা দিও না। আমি জানি পরপারের ডাক আমার চলে এসেছে। আমার ছোট ভাই মোর্শেদ মারা যাওয়ার আগেই তোমাকে আর তোমার ছেলেকে আমার হাতে তুলে দিয়েছিল। সেদিন থেকে তোমাদের দায়িত্ব আমি নিয়েছিলাম। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ আমার স্ত্রীও আমার সাথে নেই। তার স্মৃতি হিসেবে রেখে গেছে আমার মেয়ে নীলিমাকে। আমিও হয়তো আর বেশি দিন বাঁচবো না। তাই তোমার কাছে আমি একটা আর্জি রেখে যেতে চাই। ভাইজান, আপনি ওভাবে বলবেন না। আপনি আর্জি রাখবেন কেন? আপনি আমাকে আদেশ করবেন। আমি যে আপনার ছোট ভাইয়ের বউ হলেও আপনার ছোট বোনের মতো। বড় চাচা বলেছিল, আমি মরে গেলেও আমার মরা এতিম মেয়েটার কি হবে সে নিয়ে আমি বেশ চিন্তিত। আমাদের ধর্মে তো চাচাতো ভাই চাচাতো বোনের বিয়ে হয়। আমি চাই আমার এই মেয়েকে তোমার ছেলে হৃদয় বিয়ে করুক। সেদিন মৃত্যুসজ্জায় মা বড় চাচাকে কথা দিয়েছিলেন ওনার একমাত্র মেয়ের সাথে আমার বিয়ে দেবেন। এর মধ্যেই চাচা মারা গেলেন। পুরো ঘরে মা আর নীলিমা ছাড়া আর কেউ নেই। মা আরো বেশি ভেঙে পড়লেন। মা আমাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাইলেন না। আমি যদি কাতারে কোনো মেয়েকে বিয়ে করে ফেলি, তাই মা সেদিন ঘরে কাজী ডেকে এনে মোবাইলের মাধ্যমে নীলিমার সাথে আমার বিয়ে পড়িয়ে দেন। আমিও চাচার আদেশ রক্ষা করার জন্য সুদূর প্রবাসে বসে মোবাইলের মাধ্যমে নীলিমাকে বিয়ে করি। কিন্তু তখন নীলিমার বয়স মাত্র 10 কি 11 বছর। যদিও বা আমাদের বাংলাদেশের আইন মোতাবেক বাল্যবিবাহ সমর্থন করে না, কিন্তু সেদিন পরিস্থিতি বিবেচনায় আমিও নীলিমাকে বিয়ে করতে রাজি হই এবং যথারীতি নীলিমার সাথে মোবাইলে আমার বিয়েটা সম্পন্ন হয় এবং আজ 4 বছর পরে আমি দেশে আসি। এখনও নীলিমা 18 বছর পূর্ণ হয়নি। আরে, আমি তো তোর ভাইয়া ছিলাম বিয়ের আগে। এখন তো আমি তোকে বিয়ে করেছি। এখন আমি তোর স্বামী। ওকে, এখন থেকে স্বামী বলে ডাকবো। নাম ধরে ডাকবি। আমার নামটা কি তুই ভুলে গেছিস? না, ভুলিনি। কি বলতো? হারামজাদা। কি? কে বলেছে এটা? আপনার আম্মু। কথাটা শুনে আমি আম্মু আম্মু বলে চিৎকার করে উঠলাম। আম্মু ছুটে এসে বলল, কি হয়েছে? আমার নাম কি হারামজাদা? ওমা, তা হবে কেন? তুমি নাকি নীলিমাকে বলেছো? আমার কথা শুনে নীলিমা বলল, সেদিন তুমি বললে না ওই হারামজাদাটার জন্য নাকি তোমার শান্তি নেই। নীলিমার কথা শুনে মা হাসতে হাসতে বলল, আরে ওটা তো আমি এমনিই বলেছি। ওর নাম হৃদয়। হৃদয় বলে ডাকবি ওকে। আচ্ছা। আমি আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়লাম আমার সেই চিরচেনা শহরটা ঘুরতে। সারা বিকেল আমি আর আমার বন্ধু সাইফুল পুরো শহরটা ঘোরাঘুরি করে একটা রেস্টুরেন্টে এসে বসলাম একটু চা খাবো বলে। সাইফুল বলল, দোস্ত, কত আশা করেছিলাম তুই বিদেশ থেকে আসবি, মহা ধুমধাম করে বিয়ে করবি। তোর বিয়েতে আমরা অনেক আনন্দ করব, কিন্তু তা আর হলো না। কি করব? উপরওয়ালা যা লিখে রেখেছে তাই হলো। অবশেষে চাচাতো বোনকে বিয়ে করতে হলো। চাচাতো বোনকে বিয়ে করেছিস ভালো কথা, কিন্তু সে তো এখনো বাচ্চা মেয়ে। তার সাথে বাসর করবি কিভাবে? তারপর এই কথা সে কথা দুই বন্ধু মিলে অনেক কথা বললাম এবং চা পান করলাম। সবশেষে যে যার বাড়ির উদ্দেশ্যে চলে গেলাম। রাতে ডিনার শেষ করে রুমের দরজায় এসে দেখি নীলিমা খাটের মাঝখানে বসে আছে। আমাকে রুমে ঢুকতে দেখে নীলিমা বলল, কি করছেন? একটা মেয়ের রুমে ছেলে মানুষ হয়ে এত রাতে ঢুকছেন? বেরিয়ে যান এক্ষুনি। কি? আপনার একটা মেয়ের রুমে ঢুকতে লজ্জা করে না? আজব, আমি তো তোমার বর। তাতে কি হয়েছে? তাই বলে আপনি আমার রুমে আসবেন? তো কোথায় যাব সেটা আমি কি করে বলবো? বলে এই নীলিমা আমার মাকে ডাকতে লাগলো, আম্মু, ও আম্মু। আমি দৌড়ে গিয়ে নীলিমার মুখটা চেপে ধরলাম। এই, আম্মুকে ডাকছিস কেন? আমি আম্মুকে বলে দেব তুমি আমার রুমে এসেছো। তুমি ভালো না, বদমাইশ, খারাপ ছেলে। আমি আর সিন ক্রিয়েট করলাম না। তাকে বললাম,
ঠিক আছে, এত রাতে আর মাকে ডাকিস না, তুই উপরে ঘুমা, আমি ফ্লোরে ঘুমাই। তার ডিরেক্ট কথা, সে এক রুমে একসাথে ঘুমাবে না। অবশেষে আমি বাধ্য হলাম রুম থেকে বের হয়ে গেলাম। ড্রয়িং রুমে এসে সোফার উপরে কিছুতেই ঘুম আসছে না, এপাশ ওপাশ গড়াগড়ি করতে লাগলাম। হোক সে আমার চাচাতো বোন, এখন তো সে আমার বিবাহিত স্ত্রী, আর এতদিন পর প্রবাস থেকে এসে বিবাহিত স্ত্রীর সাথে ঘুমাতে না পারার কষ্টটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। একবার ভাবলাম ঘুমের ঘরে গিয়ে মুখ চেপে ধরে কিছু একটা করি, সেটা তো আর কেউ অপরাধ বলবে না, কারণ সে যেহেতু আমার স্ত্রী, তার উপর পূর্ণ অধিকার আমার রয়েছে। তাই আমি শোয়া থেকে আস্তে আস্তে উঠে তার রুমের দিকে গেলাম। তার দরজার কাছে এসে দেখলাম সে দরজার হুক লাগিয়ে ঘুমিয়েছে, ভেতর থেকে দরজা বন্ধ। অবশেষে নিরুপায় হয়ে আবারও সোফায় এসে শুয়ে পড়লাম। এভাবেই কেটে গেল অনেক দিন। আমি এখন নীলিমার যন্ত্রণায় পুরো অতিষ্ঠ হয়ে গেছি। মনে হচ্ছে বাড়ি ঘর ছেড়ে এখনই আবার কাতার চলে যায়। বাড়িতে ফিরতে ইচ্ছে হয় না। মেয়েটাকে বিয়ে করার পর থেকে আমার জীবনটা তেজপাতা হয়ে গেছে। আমি ডাইনে গেলেও বামে যায়, আর আমি বামে গেলে ও ডাইনে যায়। রেস্টুরেন্টে বসে কথাগুলো ভাবছিলাম, এমন সময় সেখানে আসলো আমার বন্ধু সাইফুল। কিরে, মন খারাপ করে রেস্টুরেন্টে বসে আছিস কেন, আর এমন অবেলায় কেন ডেকেছিস? আমি তাকে পাশে বসিয়ে আমার সব কথা বলতে লাগলাম। তার কাছে আমার সমস্যার কথাগুলো বলে একটা সলিউশন চাইলাম। আমার সব কথা শোনার পর সে বলল, নীলিমার এখন বয়স কত? 16 কি 17 হবে? দেখলে তো মনে হয় না, মনে হয় যেন 12-13। আসলে ঠিকমতো খাওয়া দাওয়া করে না। যে বয়সে বাবা মায়ের আদরের দরকার ছিল, সে বয়সে বাবা মা দুজনকেই হারিয়েছে, তাই হয়তো এরকম শুকনো। সাইফুল এবার কিছুক্ষণ চিন্তা করে বলল, স্বামী স্ত্রীর মতো মেলামেশা করার বয়স ওর মোটামুটি হয়েছে। তাই বলছি কি, কোনো রকম ফুসলিয়ে ফুসলিয়ে একবার যদি স্বামী স্ত্রীর কাজটা করতে পারিস, তারপর থেকে দেখবি সে আর তোকে না করবে না। যা কষ্ট হবে ওই একবারই হবে, এরপর দেখবি সে তোকে ছাড়া আর ঘুমাবেই না। তার কথা শুনে আজ মনস্থির করলাম, কপালে যা আছে তাই হবে। আজ রাতেই ওর কাছ থেকে স্বামীর অধিকার আদায় করে ছাড়বো। তাই আর কথা না বাড়িয়ে আমি বাসার উদ্দেশ্যে চলে আসলাম। বাসায় ড্রয়িং রুমে ঢুকে দেখি কেউ নেই। রান্নাঘরের দিকে মা আর নীলিমার কণ্ঠ শুনতে পেলাম। আমি কোনো শব্দ না করে রান্নাঘরের দিকে গেলাম। রান্নাঘরের কাছাকাছি আসতেই শুনতে পেলাম নীলিমা মাকে বলছে, মা, আপনার ছেলে তো আমার সাথে এক খাটে ঘুমাতে চায়, কিন্তু আমি আপনার কথা মতো তাকে কিছুতে আমার রুমে থাকতে দেই না। ভালো করেছিস, পুরুষ লোকের কোনো বিশ্বাস নেই। হোক সে আমার ছেলে, সে যদি রাতে তোর সাথে ঘুমায়, তাহলে শয়তানের প্ররোচনায় তোর সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপন করবে। আর তোর যে শরীরের অবস্থা, এই অবস্থায় তুই যদি গর্ভধারণ করিস, তাহলে সেটা অনেক রিস্কের হয়ে যাবে। আড়াল থেকে সব শুনে আমার পিলে চমকে গেল। হ্যালো ভিউয়ার্স, হৃদয়ের মাকে কাজটা ভালো করলো, আপনাদের কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।